আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমিত এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। উগ্রবাদী গোষ্ঠী প্রতিহতের শপথে শহীদদের স্মরণ, জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা। দেশ চলবে মুক্তিযুদ্ধের চেতনায়, সাম্প্রদায়িকতা বরদাস্ত নয়, বিজয় দিবসে প্রধানমন্ত্রী। হাসিনা মোদির ভার্চুয়াল বৈঠক কাল, পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধে আলোচনায় গুরুত্ব। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। স্বতঃস্ফূর্ত আবেগ আর ভালোবাসায় মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছে জাতি। ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবরা। পরে সেখানে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। স্বাধীনতার বিরোধী, আদর্শ বিরোধী উগ্রবাদী গোষ্ঠীকে কঠোরভাবে প্রতিহতের শপথে বলিয়ান হন হাজারো মানুষ। বিজয়ের ৪৯ বছর পেরিয়েছে দেশ। প্রচণ্ড অহংকারের দিন বাঙালির বিজয় দিবস। এই দিনে বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠার কথা থাকলেও করোনা মহামারীর কারণে এবারের বিজয় দিবসের প্রেক্ষাপট ভিন্ন। স্বাভাবিক নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিজেরা সাভার স্মৃতিসৌধে যাননি। তাদের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান সামরিক সচিবরা। প্রথা অনুযায়ী ভোর ৬টা ৩৪ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় উদযাপন। প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়, পরে শ্রদ্ধা জানানো হয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সচিবরা। এ সময় মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও ৩ বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের স্পিকারের পক্ষে শ্রদ্ধা নিবেদনের পর শুরু হয় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন। আসতে থাকে নানা শ্রেণী পেশার বিভিন্ন বয়সী মানুষের ঢল। ফুলে ফুলে ছেয়ে যায় স্মৃতিসৌধের বেদি। পরে শ্রদ্ধা নিবেদন করতে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আসে আওয়ামী লীগ। গণমাধ্যমের সঙ্গে কথা বলে তুলে ধরেন দলের এবারের বিজয় দিবসের ভাবনা। সাম্প্রদায়িকতার যে বীজ বৃক্ষ ডালপালা বিস্তার করেছে, সাম্প্রদায়িক সেই বীজ বৃক্ষকে আমরা সমূলে উৎপাটিত করব। এর কিছু সময় পরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আসে বিএনপি। শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন দলের মহাসচিব। জাতি ঝাঁপিয়ে পড়েছিল, আজকে সেই চেতনা, গণতন্ত্রের চেতনা সম্পূর্ণভাবে বিলুণ্ঠিত হয়েছে। ৪৯তম বিজয় দিবসে নাগরিক সমাজের কথা উঠে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কথায়। ধর্মের অপব্যাখ্যা দিয়ে যেভাবে বিদ্বেষ তৈরি করার প্রয়াস নিয়েছিল, সেগুলো একেবারেই অসৎ উদ্দেশ্যে সেগুলো সম্পাদিত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে করোনাকে উপেক্ষা করে আবাল বৃদ্ধ বনিতার উপস্থিতিতে মুখর হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। শতমত ও শতপথের যে গণমানুষের স্রোত আজ জাতীয় স্মৃতিসৌধে এসে মিশেছে, তার কণ্ঠে মোটা দাগে একটি কথাই অনুরণিত হয়েছে, আর তা হলো রক্ত দিয়ে কেনা স্বাধীনতার এদেশে ধর্ম, ব্যবসা ও উগ্রবাদের ঠাঁই নেই। কাজেই অশুভ গোষ্ঠী যদি মাথাচাড়া দিতে চায়, প্রতিহত করতে হবে সর্বতোভাবে। বিজয়কে সমুন্নত রাখতে হবে স্বমহিমায়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। সাভার জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। করোনা সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করেই দলে দলে মানুষ এসেছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আগতদের সবারই কণ্ঠে ছিল দুর্নীতিমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার। হাতে জাতীয় পতাকা আর মুখে জয় বাংলা স্লোগান। বিজয়ের ৪৯তম বার্ষিকীতে জাতীয় স্মৃতিসৌধ চত্বর যেন হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। একদিকে করোনা মহামারী, অন্যদিকে শীত, সবকিছুই উপেক্ষিত হয় দেশপ্রেমের কাছে। অনেক স্বপ্ন আমাদের পূরণ হয়েছে, আরও যেন বাস্তবায়ন হয়, সেজন্য কিছু নীতি নির্ধারণের জায়গাটা যদি স্ট্রং হয়, সেক্ষেত্রে এটা আরও তাড়াতাড়ি হবে। অনেক ভালো লাগছে এখানে আসার পরে। আমি কি বলবো, বুঝাইতে পারতেছি যে আমরা বাঙালি,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জন্য যেটা করে গেছে এটা আমরা কখনো ভুলতে পারবো না। রাজনৈতিক দলগুলোর শ্রদ্ধা জানানো শেষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পদচারণায় মুখর হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এক চেতনায় মিলিত হন শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষ। সাধারণ মানুষকে মৌলবাদী চক্র তাদের ভুল যে মেসেজ, সেই মেসেজটা দিয়ে আসলে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের কৃষকদের অক্লান্ত পরিশ্রম, শ্রমিকদের পরিশ্রমের ভেতর দিয়েই কিন্তু বাংলাদেশের অর্থনীতির উন্নয়নটা ঘটেছে। ফলে এই উন্নয়নটাকে ধরে রাখতে হলে তাদের শ্রমের মূল্যায়নটা করতে হবে, কৃষকদের ফসলের ন্যায্য অধিকারটা দিতে হবে। বিজয় দিবসে সবার প্রত্যাশা হানাহানি মুক্ত, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে বাঙালির বিজয়ের উৎসব। সকাল থেকেই শহীদ মিনারে জড়ো হন বিভিন্ন বয়সী মানুষ। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধা জানায় শহীদ মিনারে। ৭১-এর চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে সবাইকে এক হওয়ার আহ্বান জানানো হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে উদযাপিত হয় বিজয়ের উৎসব। মৌলবাদীদের বিরুদ্ধে এক হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায় সংগঠনগুলো। ভাস্কর্য বিষয়টাকে সামনে এসেছে। ভাস্কর্য বাংলাদেশের অতীত ছিল, বর্তমান আছে, ভবিষ্যৎ থাকবে। বুধবার ভোর 6:30টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক চত্বরে জাতীয় সঙ্গীত গেয়ে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দেন উপাচার্য ও শিক্ষক সমিতি সহ কর্মকর্তা কর্মচারীরা। পদ্মা সেতু বলেন এবং আণবিক বিদ্যুৎ বলেন এবং কর্ণফুলী নদীর থেকে টানেল বলেন, ঢাকা সিটিতে মেট্রো রেল বলেন, এটা কিন্তু একটা বলা যেতে পারে বাংলাদেশের উন্নয়নের একটা মাপকাঠি। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সিলেটে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি, অনেকেই ফুল দিতে আসছে, আমিও ফুল দিতে আসছি। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সম্মান অক্ষুণ্ণ রাখার প্রত্যয় জানিয়ে স্বাধীনতার শত্রুদের চিহ্নিত এবং তাদের শাস্তির দাবিতে বরিশালে উদযাপন হয় মহান বিজয় দিবস। শহীদ বেদিতে আসা সবার প্রত্যয় ছিল সোনার বাংলা হিসেবে দেশ গড়ার। বিজয় দিবস উপলক্ষে খুলনা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক জাতীয় পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে। জঙ্গি নির্মূল তথা বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাঙচুর করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদেরকে বিচারের কাঠগড়ায় তোলার প্রত্যাশা। ফরিদপুরে হাজারো কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। তাদের সঙ্গে অনলাইনে দেশে ও দেশের বাইরে থেকে কণ্ঠ মেলান ফরিদপুরের লাখো শিল্পী। এছাড়া সারা দেশে নানা আয়োজনে উদযাপন করা হয় ৪৯তম মহান বিজয় দিবস। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা দেশ। এখানে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। যে কোনো পরিস্থিতি সহনশীলতার সঙ্গে মোকাবিলার আহ্বানও জানান তিনি। বুধবার বিজয় দিবসের আলোচনা সভায় তিনি আরও বলেন, দেশে ৯৯% মানুষ বিদ্যুৎ পেয়েছে, গৃহহীনও থাকবে না কেউ। এ সময় স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশ চলবে মুক্তিযুদ্ধের চেতনায়, কোনো সাম্প্রদায়িকতা বরদাস্ত করা হবে না। যতগুলি সংগঠন আছে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে আপনারা যথাযথভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। হ্যাঁ, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা ওঠার চেষ্টা হয়েছে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশে সকল ধর্মের মানুষ সমান সুযোগ নিয়ে চলবে। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে বলে জানান বঙ্গবন্ধু কন্যা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। বলেন, দেশে গৃহহীন ও বিদ্যুৎহীন কেউ থাকবে না। 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা উদযাপন শুরু করি। 2021 সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শুরু। এই সময়ের মধ্যে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।
বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, গৃহহারা, ভূমিহারা মানুষ, তারা একটা ঠিকানা পাবে, তাদের আমরা ঘর করে দেব, সেই সাথে প্রতিটি ঘরে আমরা আলো জ্বালবো। করোনা মহামারীতে সরকার জনগণের পাশে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সময়মতো ভ্যাকসিন আনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান শেখ হাসিনা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভেঙেছে তারা পাকিস্তানি, সেই আলবদর আল শামসের অনুসারী। গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর গণমাধ্যমকে কথা বলেন মেয়র আতিকুল ইসলাম। ভোরে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস বলেন, ধর্ম ব্যবসায়ীদের যে কোনো মূল্যে রুখে দিতে হবে। বুধবার সকাল 11টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র আতিক। ৪৯তম বিজয় দিবসে আলবদর আল শামসের মিশন বাস্তবায়নে তৎপর তাদের অনুসারীরা। বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর এরই বহিঃপ্রকাশ। যারা ভাস্কর্য ভাঙছে, যারা মিথ্যা ফতোয়া দেয়, তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা এই প্রজন্মকে এখন দায়িত্ব নিতে হবে। এদিকে ভোরে সাভার স্মৃতিসৌধে ফুল দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ প্রতিহত করে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে কিছু ধর্ম ব্যবসায়ী। দল মত নির্বিশেষে এদের প্রতিহত করতে হবে। বিজয়ের এই দিনে আমাদের নতুন করে প্রত্যয় নিতে হবে যে আমাদের সেই সংগ্রাম চালিয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত এই প্রজন্ম এই দেশ থেকে এই সাম্প্রদায়িক শক্তি, প্রতিক্রিয়াশীল শক্তি, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী যে শক্তি, তাদেরকে সম্পূর্ণরূপে এই বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন না করা যায়। লাখো মুক্তিযোদ্ধার রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা, তাই আজ এ দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার বলে জানান রাজধানীর দুই নগরপিতা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৪৯ বছরে কমেছে জনসংখ্যা বৃদ্ধির হার ও শিশু মৃত্যু, বেড়েছে খাদ্য উৎপাদন। এগুলোকে দেশের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এরপরেই রয়েছে যোগাযোগ অবকাঠামো ও বিদ্যুৎ উৎপাদন। এছাড়া যুদ্ধাপরাধ ও বঙ্গবন্ধু হত্যার বিচারকেও অর্জনের শীর্ষে রেখেছেন তারা। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত ও দুর্নীতি প্রতিরোধ করতে না পারাকে বলছেন বড় ব্যর্থতা। ২৩ বছরের পাকিস্তানি শোষণ ও ৭১-এর ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে ভেঙে পড়ে যোগাযোগ অবকাঠামো সহ সবকিছু। বিজয় অর্জন হলেও যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পরিণত হয় এক ধ্বংসস্তূপে। ১৯৭২ সালের ১০ই জানুয়ারি দেশে ফিরে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুরু করেন সদ্য স্বাধীন দেশকে এগিয়ে নেয়ার কাজ। কিন্তু মাত্র ৩.৫ বছরের মাথায় সে গতি থমকে যায় সপরিবারে জাতির পিতা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। দেশ চলে যায় সামরিক শাসনের অধীনে। দুর্বল হতে থাকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। ১৯৯০-এর ৬ ডিসেম্বর স্বৈরাচার পতনের পর শুরু হয় নতুন যাত্রা। এরপর থেকে রাজনৈতিক পরিবেশ বিভিন্ন সময় ঝঞ্ঝা বিক্ষুব্ধ হলেও সরকার পরিবর্তন হতে থাকে নির্বাচনের মাধ্যমে, যদিও নির্বাচন কখনো বিতর্কমুক্ত থাকেনি। এত বাধা পেরিয়ে বিজয়ের ৪৯ বছরে কি সফলতা অর্জন করল বাংলাদেশ, সে হিসেব কষতে ভারত সহ আশেপাশের দেশের চেয়ে সামাজিক সূচকে এগিয়ে থাকার প্রসঙ্গটি মনে করিয়ে দেন বিশেষজ্ঞরা। যে জনসংখ্যা প্রতি বছর বাড়ত ৩% হারে বা তারও বেশি, এটা এখন ১% বা একটু বেশি হারে বাড়ছে। বাংলাদেশে খাদ্য উৎপাদন ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে ম্যালথুসিয়ান যে দুঃস্বপ্ন আমরা বলি, নাইটমেয়ার, সেটা আর হয় নাই। মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি সংবেদনশীলতা ধরে রাখাকেও গুরুত্ব দিচ্ছেন গবেষকরা। জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত গণ আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের সময় আমরা দেখেছি গণজাগরণ মঞ্চ, যেটা তরুণদের একটা স্বতঃস্ফূর্ত তাদের অবস্থানের বহিঃপ্রকাশ। তো এইটা সমাজের শক্তিময়তার দিক। তবে ৪৯ বছর বয়সী বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিস্থিতিতে হতাশা জানিয়ে অপ্রাপ্তি ও ব্যর্থতার বিষয়গুলো তুলে ধরেন বিশিষ্টজনেরা। দুর্নীতির জন্মই কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্বলতার থেকে। সুতরাং আমরা যদি সব প্রতিষ্ঠানকে যদি তার মতো করে চলতে না দেই এবং যদি আইনের আওতায় না আনি, আইনের শাসন যদি প্রতিষ্ঠা না করি, তাহলে কিন্তু এই দুর্নীতি কোনোদিনও আমাদের দেশ থেকে উচ্ছেদ হবে না। বাংলাদেশ আর্থসামাজিক দিক থেকে ভারতকেও ছাড়িয়ে গেছে।
পাকিস্তান তো অনেক আগেই ছাড়িয়েছে, এটা আমার গর্বের কারণ, কিন্তু এই বাংলাদেশ তো আমি চাইনি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। বিশেষজ্ঞরা বলছেন ৪৯ বছরে দেশ আরও এগিয়ে যেত যদি নিরবচ্ছিন্নভাবে দূরদর্শী নেতৃত্বের হাতে থাকত বাংলাদেশ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত পাকিস্তানের প্রায় ২ যুগ পর স্বাধীন হয় বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনৈতিক যাত্রা মসৃণ ছিল না তাদের মতো, তবুও অর্থনীতির নানা সূচকে বহু আগেই পেছনে ফেলেছে পাকিস্তানকে। আর 10 গুণ বড় অর্থনীতির দেশ ভারতকে সব সূচকে হারাতে না পারলেও বিজয়ের ৪৯তম বছরে মাথাপিছু আয় ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। ৯ মাস যুদ্ধের পর বলতে গেলে কিছুই ছিল না। ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল রাস্তাঘাট, ঘর বাড়ি, যোগাযোগ ব্যবস্থা। যাত্রার শুরুতে ১৯৭২ সালে দেখা দেয় উচ্চ মূল্যস্ফীতি আর খাবারের অভাব, বৈদেশিক ভান্ডারও ছিল শূন্য। সেই বাংলাদেশই এখন বিশ্বের অন্যতম উদীয়মান অর্থনীতির দেশ। যাদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল সেই পাকিস্তানি এখন আর্থসামাজিক সব সূচকেই পিছিয়ে পড়েছে বাংলাদেশের চেয়ে। শুধু তাই নয়, স্বাধীনতার ৭৩ বছরে ভারত পাকিস্তান যা পারেনি বাংলাদেশ তা করে দেখিয়েছে মাত্র ৪৯ বছরে। জিডিপি প্রবৃদ্ধির দিক থেকে ৩ দেশের মধ্যে শীর্ষে বাংলাদেশ। মাথাপিছু জিডিপির ক্ষেত্রে পাকিস্তানকে টপকে গেছে বহু আগেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য বলছে ২০২০ সালে বাংলাদেশের মাথাপিছু আয় হবে $১,৮৮৮, যেখানে ভারতের হবে $১,৮৭৭। একটা সময় ছিল যখন দেশে চিকিৎসা এবং সচেতনতার অভাবে শিশু মৃত্যুহার ছিল অনেক বেশি। ৪৯ বছরে এক্ষেত্রে অবাক করার মতো উন্নতি করেছে বাংলাদেশ। প্রতি ১,০০০ জনে ভারতে শিশু মৃত্যুর হার যেখানে ৩০ আর পাকিস্তানে ৫৮, সেখানে বাংলাদেশে মাত্র ২২ জন। শিক্ষার হারের ক্ষেত্রে বাংলাদেশ ভারত থেকে কিছুটা পিছিয়ে থাকলেও এগিয়ে আছে পাকিস্তানের চেয়ে। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির ক্ষেত্রেও শীর্ষে বাংলাদেশ। আয়তন বিবেচনায় ভারত পাকিস্তানের চেয়ে বেশি জনবহুল হলেও জন্ম নিয়ন্ত্রণ হারে এগিয়ে বাংলাদেশ। গড় আয়ুর ক্ষেত্রেও বাংলাদেশ থেকে পিছিয়ে ভারত পাকিস্তান। দারিদ্র্য সীমা বিবেচনায় ৩ দেশের মধ্যে খুব বড় পার্থক্য না থাকলেও দারিদ্র্য বিমোচনে বিশ্বের রোল মডেল এখন বাংলাদেশ। আমাদের সমস্ত কর্মকাণ্ডে সবচেয়ে বড় গুরুত্ব পেয়েছে দারিদ্র্য দূরীকরণ। পাকিস্তানের এখনো যারা দেশ পরিচালনা করেন তারা মানুষের প্রতিনিধি নন, তারা আর্মির প্রতিনিধি এবং তারা আর্মির স্বার্থটাই বেশি দেখেন। বিদ্যুতের সুবিধাভোগীর হারেও ভারত পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। এবারে যে একটা ৭ ইকোনমিক জিডিপিতে যোগ হয়েছে, এটা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কিন্তু পিছন দিকে বিদ্যুতের কারণে শিল্প বেড়েছে, বিদ্যুতের কারণে যা সকলের ঘরে আলোকিত হয়েছে, মানুষের সাহস সঞ্চয় হয়েছে, মানুষ উৎফুল্ল হয়েছে কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়া। তৈরি পোশাক রপ্তানিতেও ভারত পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ। রপ্তানি আর প্রবাস আয়ে ভর করে বিজয়ের ৪৯ বছরে এসে পাকিস্তানের তুলনায় দ্বিগুণ হয়েছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল ভার্চুয়াল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে ঢাকার পক্ষ থেকে প্রাধান্য দেয়া হবে পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ সহ বড় ইস্যুগুলো। তবে দিল্লির আগ্রহ কোভিড পরবর্তী পরিস্থিতি একসাথে মোকাবিলা করা। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, এর বাইরেও দ্বিপাক্ষিক 4টি সমঝোতা চুক্তি সই হতে পারে এই বৈঠকে। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এবার বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানরা বৈঠকে বসছেন ভার্চুয়াল প্ল্যাটফর্মে। বৈঠক থেকে ভারতীয় ক্রেডিট লাইনের আওতায় শেষ হওয়া বেশ কিছু প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে রয়েছে ৫৫ বছর পর নীলফামারীর চিলাহাটি ও ভারতের কুচবিহারের হলদিবাড়ির মধ্যে রেলপথ চালু। 2 প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর প্রথমে মালগাড়ির ট্রেন চলাচল শুরু হবে। এরপর মার্চে যাত্রীবাহী ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। মুজিবনগরে এই যে কি বলেন না, মেহেরপুরের মুজিবনগরে অপূর্ব স্থাপনা দেখার মতো। আমরা যদি রোডটা খুলে দিই, আমরা এটা রোডের নাম দিতে চাই স্বাধীনতা সড়ক। রোড খুলে দিলে পরে
আপনার ভারত থেকেও লোক আসবেন, তারা আসে মুজিবনগর দেখবেন। এই রোডটা আমরা স্বাধীনতা সড়ক 50 বছর পূর্তি উৎসবে চালু করতে চাই। ভারত সরকার রাজি হয়েছে। ভার্চুয়াল বৈঠকে কোভিড পরবর্তী সময় সহযোগিতা আরও জোরদার সহ সীমান্ত শান্তিপূর্ণ ও সুরক্ষিত করা, পানি সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন দুই প্রধানমন্ত্রী। এছাড়া দুদেশের সীমান্তে হাতি সংরক্ষণ, বঙ্গবন্ধু জাদুঘর প্রতিষ্ঠায় নয়াদিল্লির সহযোগিতা সংক্রান্ত সহ 4টি সমঝোতা চুক্তি সইয়ের কথা রয়েছে। আমাদের যতগুলো বড় বড় ইস্যু, আমাদের পানির সমস্যা, আমাদের এই সীমান্তের যে নিশ্চয়তা, এসবই আমরা সেখানে তুলে ধরব। উই হ্যাভ বিন ডুইং ভেরি ওয়েল এইসব ব্যাপারে। আমাদের আর কিছু যদি সমস্যা থাকে, আমরা বিশ্বাস করি যে আলোচনার মধ্যে আমরা সব সমস্যারই সমাধান করতে পারব। বিশ্লেষকদের ধারণা, এই বৈঠকে করোনা পরিস্থিতি সামলানোর বিষয়টি বেশি প্রাধান্য পাবে। ভ্যাকসিনের বিষয়টা আমার মনে হয় গুরুত্ব পাবে এবং কিভাবে দুটো দেশ প্যান্ডেমিককে সামাল দিবে সেটা গুরুত্ব পাবে বেশি। আমার মনে হয় না এখানে আগে যেই সমস্যাগুলো আছে, এমনকি নাগরিক যে বিষয় এনআরসির এইসব ইত্যাদি, সেগুলো আমার মনে হয় না খুব একটা গুরুত্ব পাবে। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উদযাপনে যোগ দিতে আগামী 26 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে তিনি ঢাকায় আসতে পারেন বলে জানিয়েছে নয়াদিল্লি। নাফিদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার খেলার খবর, তার আগে জানাবো শিরোনাম। বিজয় দিবসে আনন্দের বার্তা ফুটবলে, কাল জিমনেশিয়ামের কাজ শুরু করছে বাফুফে। টি-20 কাপ দিল নতুনের ডাক, 2 বিশ্বকাপের দল গঠনের রসদ পাচ্ছেন নির্বাচক। খেলার মাঠের কোনো জয়ে মুহূর্তেই এক হয়ে যায় পুরো জাতি, দলীয় হোক কিংবা একক। গত 49 বছরে সাফল্য এসেছে অনেক, যার বেশিরভাগই ক্রিকেটের হাত ধরে। এর বাইরে ফুটবল, হকি, শুটিং, আর্চারি, গলফও এগিয়ে যাচ্ছে। বিজয়ের 50তম বছরে সাফল্য ধারাবাহিক করার তাগিদ ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টদের। 49 পেরিয়ে 50-এ পা বাংলাদেশের। কৈশোর আর যৌবনে অর্থনৈতিক স্বাবলম্বিতা যেমন আসেনি, তেমনি ক্রীড়াঙ্গনেও নড়বড়ে অবস্থান। বাংলাদেশ এখন নিজের টাকায় পদ্মা সেতু করতে পারে, একইভাবে খেলার মাঠেও প্রতিপক্ষের চোখে চোখ রেখে পারফর্ম করে। এই লাল সবুজের মেরুদণ্ড অনেক শক্ত। 80-র দশকে ফুটবল তুমুল জনপ্রিয়, সাফ গেমসেও পদক ছিল নিয়মিত। ক্রিকেটের জাগরণ মধ্য 90-এ, আইসিসি ট্রফি জিতে পূরণ হয় বিশ্বকাপ খেলার স্বপ্ন। এরপর টেস্ট আঙিনায় পা রাখে 2000-এ। কে জানত 20 বছর পর এই খেলাটাই হবে বিশ্বের কাছে দেশের জোরালো এক পরিচয়। ক্রিকেটের সাফল্য এখন নিয়মিত। বিশ্বকাপ জিতে মাথা আরো উঁচু করেছে অনূর্ধ্ব 19 দল। তারপরও প্রশ্ন জাগে, আরেকটু কি এগোতে পারত ক্রিকেট? গত 50 বছর যে জায়গায় আমাদের থাকার কথা ছিল, আমি মনে করি অন্তত ওয়ানডেতে এবং টি-20 তো পরে এসছে, ওয়ানডেতে আমরা মোটামুটি একটা জায়গায় আছি যেখানে লড়াই করছি খুব ভালোভাবে। কিন্তু লঙ্গার ভার্সন টেস্ট ক্রিকেটে কিন্তু আমরা একদম তলানিতে পড়ে গেছি। ফুটবলের জনপ্রিয়তায় ভাটার টান, অথচ দেশের ফুটবলের সবচেয়ে বড় নাম কাজী সালাউদ্দিন টানা 4র্থ মেয়াদে বাফুফে সভাপতি। তিনি কিংবা তার কমিটির ব্যর্থতা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু ক্লাব দায়িত্ব না নিলে ফুটবল এগোয় না। সেটাই তো সবচেয়ে বড়। এটা আরো ডেভেলপ করা উচিত ছিল, অনেকগুলোই কারণ আছে, বাট আশা করছি যে আমরা রাইট ট্র্যাকে আছি, এটা ডেভেলপ করে যাবে। আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং তার ফ্যামিলি, দে আর অল ফুটবল লাভার্স। তো এইবার আমি ফেডারেশন থেকে কিছু প্রোগ্রাম করে কিছু ডিমান্ড তাদেরকে দিব, ওনাকে দিব। যদি উনি ওটাকে দেখেন তাহলে আমরা খুশি হব। দেশের খেলাধুলার অভিভাবক ক্রীড়া প্রতিমন্ত্রী, তার কৃতজ্ঞতা ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রীর প্রতি। আদর্শকে লালন করে ভবিষ্যতে আমরা আমাদের জীবনকে পরিচালনার ক্ষেত্রে আমরা এগিয়ে যাব। এক সময় সাঁতার, শুটিংয়ে যে সম্ভাবনা ছিল, সেখানে ভাগ বসিয়েছে হালের আর্চারি আর গলফ। হকি কিংবা দাবা আর একটু গুছিয়ে ভাবলে হয়তো সাফল্য আসতো নিয়মিত। আর ক্রিকেটে তো একটাই টার্গেট,
ছোটদের পথ ধরে বড়দেরও বিশ্বকাপ জয়। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃহস্পতিবার থেকেই বাফুফের জিমনেশিয়ামের কাজ শুরুর ঘোষণা কাজী সালাউদ্দিনের। নির্বাহী কমিটির সদস্যদের সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত বাফুফের সভাপতির। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ শেষে তিনি একথা জানান। সাবেক তারকা ফুটবলারদের অংশগ্রহণে এবারও বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ম্যাচ। ভিনদেশী হয়েও বাংলাদেশের বিজয়ের মাহাত্ম্য ছুঁয়েছে মোহামেডানের হেড কোচ শন লিনকে। তবে লাল সবুজকে ধারণ করা হয়তো এখনো হয়ে ওঠেনি, যেমনটা সাবেক তারকা ফুটবলারদের কাছে 16 ডিসেম্বর মানেই মুক্তির আনন্দ। জাতীয় দলের খেলোয়াড়দেরকে একসাথে করা, এটা একসাথে হওয়া আসলে সত্যি ভাগ্যের ব্যাপার। সারা বছর পরে একটা দিন আমরা মিলিত হই এবং এই বিজয় দিবসের আনন্দটা আসলে আমরা উপভোগ করি। বাংলাদেশের ফুটবল আবার জেগে উঠুক এবং আমরা আরো ভালো খেলবো আশা করি সামনের দিকে। আমি এখনো বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ কিন্তু ফুটবলকে ভালোবাসে এবং বাংলাদেশের মানুষের প্রিয় খেলা ফুটবল। প্রতি বছরের মতো বিজয় দিবসের বিকেলে বাফুফে টার্ফে ছিল প্রীতি ম্যাচের আয়োজন, ছিল সাবেকদের মিলন মেলা। মুক্তিযুদ্ধের সময় ফুটবল খেলেই দেশের পক্ষে লড়াই করা কাজী সালাউদ্দিন স্মৃতিচারণ করেছেন সেই দিনটি। জাস্ট 1-1.5 ঘন্টা হয়েছে তারা সারেন্ডার করেছে। তো আমরা খবর পেতে পেতে আমাদের রাত্রে 7:30-8টা বাজে। সো ওই আনন্দর দিন আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না, যে তখন বুঝলাম যে দেশে ফিরে যেতে পারবো। বিজয়ের 49 বছর পার হয়েছে, প্রাণের খেলা ফুটবলের বর্তমান চিত্র নিয়ে আফসোস অনেক। হতাশার আরেক নাম ফুটবলারদের কোনো জিমনেশিয়াম না থাকা। একদিন আগেই বাফুফের সভাপতি জানিয়েছিলেন শিগগিরই কাজ শুরু হবে। বিজয় দিবসের বিকেলে নির্বাহী কমিটির সদস্যদের সাথে আলোচনা করে বৃহস্পতিবার থেকে কাজ শুরুর ঘোষণা দেন সালাউদ্দিন। আজকে যেরকম একটা ডিসিশন দিলাম, আমার এই ফুল কমিটি আছে যে জিমনাসিয়ামটা আমরা কালকে থেকে কাজ আরম্ভ করব, যেন 2 থেকে 3 মাসের মধ্যে ন্যাশনাল টিমকে একটা জিমনাসিয়াম দিতে পারি। সো আমরা কাজ করতে থাকবো, লেটস সি হোয়াট হ্যাপেন্স। আগামী 4 বছরের মধ্যে ফুটবলের জন্য একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি সালাউদ্দিনের। দেখতে তো অনেক কিছুই চাই, স্বপ্ন তো দেখি। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘরোয়া আয়োজনের পর এবার চ্যালেঞ্জ আন্তর্জাতিক ক্রিকেটের। করোনা বিরতির কারণে নিজেদের কন্ডিশনও বেশ অচেনা লাগছে, ফলে উইন্ডিজ সিরিজে দ্রুত মানিয়ে নেওয়া হবে গুরুত্বপূর্ণ বলছেন হাবিবুল বাশার। টানা 2 বছরে বিশ্বকাপের জন্য ভারসাম্যপূর্ণ দল গঠন করতে চান নির্বাচকেরা। বাশার জানিয়েছেন, টি-20 কাপে ভালো খেলা তরুণদের রাখা হচ্ছে বিবেচনায়। বঙ্গবন্ধু টি-20 কাপে যত আলো প্রায় সব তারুণ্যের সৌজন্যে। শান্ত ইমন নাইমদের ব্যাটে বিজ্ঞাপন আগামীর। প্রথম 23 ম্যাচে 270 ছক্কা সাক্ষ্য দিচ্ছে। ছোট ফরম্যাটে বড় শট এখন আর রকেট সায়েন্স নয়। লিটন সৌম্যের ব্যাটে আবারও কক্ষপথে ঢুকে পড়ার ইঙ্গিত। দারুণ প্রতাপে পেস বোলিং এক্সপ্রেস নিয়ে ছুটছেন মুস্তাফিজ, শহীদুল্লাহ। টিমওয়ার্ক, ইম্প্রোভাইজেশন আর প্রতিদ্বন্দ্বিতায় অপেক্ষা যখন চ্যাম্পিয়নের জন্য, তখনই খুলেছে আন্তর্জাতিক ক্রিকেটের দরজা। বিরতির পর পূরণ হয়েছে ঘরোয়া ক্রিকেটের শর্ত, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ আলাদা। পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সংগ্রাম করতে হচ্ছে অনেক সিনিয়রকে। মেজাজ হারিয়ে সমালোচিত হয়েছেন মুশফিক, সুমন খান। লড়াই আছে চোটের সাথেও। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে গুরুত্বপূর্ণ হবে দ্রুত কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া। প্রস্তুতি রাখতে হবে চমকের জন্য। ফিউচার প্লেয়ার যাদেরকে আমরা চিন্তা করছি, আমাদের পাইপলাইনটা বেশ স্ট্রং। অবশ্যই সামনে তো আমাদের অনেক খেলা থাকবে। ফিউচারে যারা ভালো, যাদেরকে নিয়ে যেটা বললাম যে আমাদের পরিকল্পনা আছে, দেখে ভালো লাগছে, তারা সবাই কম বেশি পারফর্ম করেছে ব্যাটিংয়ে, বোলিংয়ে। নতুনদের আত্মপ্রকাশ আর পুরনোদের ছন্দে ফেরা আখেরে কাজ সহজ করে দিয়েছে নির্বাচকদের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ছাপিয়ে তাদের চোখ পরপর 2 বিশ্বকাপে। সেই মিশনের জন্য রসদ বা নতুন মুখের যোগান আসতে পারে এই টি-20 কাপ থেকেই। টি-20 যেই জায়গাতে আমরা একটু হলেও অন্য দুটো ফরম্যাটে একটু পিছিয়ে আছি, সেখানে কিন্তু টি-20 স্পেশালাইজড আমাদের দরকার ইন ফিউচার। কারণ সামনে কিন্তু পরপর 2টো ওয়ার্ল্ড কাপ আছে। তো সেখানে নতুন কাউকে দেখা যায় কিনা, নতুন কে উঠে আসে কিনা, কিংবা কাউকে সুযোগ দেওয়া উঠে আসার জন্য। 2021 টি-20 বিশ্বকাপের আগে তরুণদের এমন পারফরমেন্স আশান্বিত করছে নির্বাচকদের। তবে উইন্ডিজ সিরিজে টি-20 না থাকায় রয়েছে আক্ষেপ। ওয়ানডেতে সাদা বলের ক্রিকেট খেলে ঘাটতি পুষিয়ে নেওয়ার পরামর্শ ম্যানেজমেন্টের। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে শীর্ষস্থানের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে লিভারপুল ও টটেনহ্যাম। অ্যানফিল্ডে ম্যাচটি শুরু হবে রাত 2টায়। এর 2 ঘন্টা আগে আর্সেনালের অতিথি সাউদাম্পটন। অন্যদিকে লা লিগায় বার্সেলোনার অতিথি টেবিল টপার রিয়াল সোসিয়েদাদ ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে রাত 2টায়। একই সময়ে লিগ 1-এ নেইমারহীন পিএসজি নামবে লরিয়েন্তের বিপক্ষে। প্রিমিয়ার লিগ ভক্তদের জন্য বড়দিনের উপলক্ষ বিগ ক্ল্যাশের মুখোমুখি লিভারপুল টটেনহ্যাম। দুই ইউরোপিয়ান জায়ান্টের লড়াই ছাপিয়ে আলোচনায় ক্লপ মরিনিওর দ্বৈরথ। ম্যাচের আবেদন বাড়িয়েছে শীর্ষস্থানের লড়াই। শিরোপা ধরে রাখার পাশাপাশি লিভারপুলের লড়াই চোটের সাথে। নতুন করে তালিকায় যুক্ত হয়েছেন দিয়েগো জোতা, নাবি কেইতা। তবে দুর্দান্ত ছন্দে আছে ক্লপের ফ্রেবুলাস ট্রাইডেন্টস, সালা, মানে, ফিরমিনো। টানা ম্যাচ ও ভ্রমণ ঝক্কি থাকায় ফুটবলাররা চোটে পড়ছেন। এমন অবস্থায় মূল দল নিয়ে খেলা কষ্টের হয়ে পড়েছে। তবে সব মানিয়ে খেলতে হবে আমাদের। স্বস্তিতে নেই টটেনহ্যামও। গুরুত্বপূর্ণ ম্যাচে এরিক লামেলা, গ্যারেথ বেলের মতো পরীক্ষিতদের পাচ্ছেন না মরিনিও। পক্ষে নেই এনফিল্ডে পরিসংখ্যানও। শেষ 26 দেখায় প্রতিপক্ষের মাঠে 1 জয় পেয়েছে স্পার্স। এনফিল্ডে লিভারপুল ভয়ঙ্কর। চেষ্টা থাকবে জয় নিয়ে ফেরার। ছন্দ ধরে রেখে জয় তুলে নিতে ছেলেরা আত্মবিশ্বাসী। লা লিগায় বার্সেলোনার কঠিন পরীক্ষা টেবিল টপার রিয়াল সোসিয়েদাদ। ন্যু ক্যাম্পে মেসি অ্যান্ড কোং এর সঙ্গী লিভান্তে পথের আত্মবিশ্বাস। দলের প্রাণ মেসিও ছন্দে ফিরেছেন। দেম্বেলের সার্ভিস মিস করবেন কোম্যান, তবে ফেরার অপেক্ষায় উমতিতি। দিওহারের ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ পিএসজির। টেবিলের তলানির দল লরিয়েন্তের বিপক্ষে আত্মবিশ্বাস ফেরাতে চায় লা পারিসিয়ানরা। নেইমার অনুশীলনে ফেরায় স্বস্তিতে থমাস টুখেল। তবে এখনই দলের সেরা অস্ত্রকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ পিএসজি কোচ। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল খেলার খবরে। সংবাদে আরো যা থাকছে। বিজয়ের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসার ভিন্ন ধর্মী এক প্রকাশ দেখালেন ময়মনসিংহের কৃষক আব্দুল কাদির। যে জমির সঙ্গে জড়িয়ে আছে তার অস্তিত্ব, সেখানে ফুটিয়ে তুলেছেন বঙ্গবন্ধুর প্রতিকৃতি। ফসলের মাঠকে ক্যানভাস বানিয়ে এর সঙ্গে ফুটিয়ে তুলেছেন স্মৃতিসৌধ, নৌকা, শাপলা ও মুজিববর্ষের নানা অনুষঙ্গ। এই বিষয়ে সংবাদ দেখবেন পরবর্তী অংশে। একই বেল্টে থাকছে অস্ত্র, হ্যান্ডকাফ, ওয়্যারলেস, টর্চ ও পানির বোতল। একে বলা হচ্ছে ট্যাকটিক্যাল বেল্ট। এখন থেকে ঢাকা ও চট্টগ্রামে পুলিশের গায়ে এই বেল্ট দেখা যাবে। প্রথম দিনে এই বেল্ট পেয়েছেন 262 জন পুলিশ সদস্য। পর্যায়ক্রমে দেয়া হবে 5000 জনকে। রাজধানীর গুলশান 2 চেকপোস্টে দায়িত্বরত নায়েক মাহবুব রহমান। কাঁধে ভারী বন্দুক, হাতে ওয়াকিটকি। পুরনো এ ব্যবস্থা থেকে বুধবার যুক্ত হয়েছেন ট্যাকটিক্যাল বেল্টে। জানালেন আগের থেকে গতি বাড়বে কাজে। এই অস্ত্রটা অনেক ওজন, সাথে ওয়াকিটকি বা হ্যান্ডকাপ নিয়ে ডিউটি করতে গেলে অনেক কষ্ট হয় এবং এটা বহন করা বা কোনো কিছু করতে গেলে কষ্টকর হয়ে যায় বা কাউকে ধরতে গেলেও কষ্ট হয়। তো এখন যে অস্ত্রটা দিচ্ছে আইজিপি স্যারের উদ্যোগটা ভালো সহজ হবে আমাদের ক্ষেত্রে এবং কর্মস্পৃহা বৃদ্ধি হবে, ওই জনগণ ভালো সেবা পাবে। উন্নত দেশের পুলিশ সদস্যদের মতো কোমরে বেল্টের সঙ্গে যুক্ত হোলস্টার থাকবে উরুতে বাঁধা। তাতে থাকবে ছোট আগ্নেয়াস্ত্র। বিজয় দিবসে ডিএমপির গুলশান ও রমনা বিভাগের 262 জন সদস্যরা এ বেল্ট পরে দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে যুক্ত হয়েছে নতুন টহল গাড়িও। নতুন গাড়ি করেই গুলশানের বিভিন্ন সড়কে টহল শুরু করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তারা বলছেন অস্ত্র, ওয়াকিটকি, হ্যান্ডকাপ সহ বিভিন্ন জিনিস এক বেল্টে যুক্ত হওয়ায় কাজের গতি ও সক্ষমতা বাড়বে। খুবই গুরুত্বপূর্ণ যে তার যে আনুষঙ্গিক যে ইকুইপমেন্ট বা যে ডিভাইসগুলো, যেমন তার এক্সপান্ডেবল, তারপর তার ওয়্যারলেস, তার হ্যান্ডকাপ এবং সবচেয়ে বড় তার ক্ষুদ্রাস্ত্র, এই সবই কিন্তু তার বেল্টের সাথে সংযুক্ত থাকবে। এর ফলে যেটা হবে, তার দুটো হাতই একেবারে খালি থাকবে এবং আমি যেটা বলছি যে দুটো হাত দিয়ে কিন্তু সে প্রসারিত করতে পারবে নাগরিকদের যে কোনো প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য। এর মাধ্যমে আধুনিক বাহিনী গড়ে তুলতে আরো এক ধাপ এগিয়ে গেল পুলিশ, এমনটাই মনে করছেন কর্মকর্তারা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বাংলাদেশ ও ভারত রেলপথ কর্তৃপক্ষের প্রস্তুতি শেষে দীর্ঘ ৫৫ বছর পর কাল থেকে চালু হচ্ছে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কাল থেকে মালবাহী ট্রেনের মাধ্যমে এ রুটে ট্রেন চলাচল করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ রুটের উদ্বোধন করবেন। নীলফামারী জেলার সীমান্তবর্তী রেল স্টেশনটির নাম চিলাহাটি। এই স্টেশন থেকে সীমান্ত ৬.৭২ কিলোমিটার। অপরদিকে ভারতের হলদিবাড়ি রেল স্টেশন থেকে ৬.৫ কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত। দুই দেশের রেলওয়ে কর্তৃপক্ষ সীমান্ত পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শেষ করেছে। বিজয়ের ৫০ বছরে পদার্পণ উপলক্ষে দুদেশের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকাল ১১টায় এই রেলপথের উদ্বোধন করবেন। উদ্বোধনের দিন মালবাহী ট্রেন চিলাহাটি স্টেশন থেকে ভারতের হলদিবাড়ি স্টেশনে পৌঁছাবে। এই রেলপথের কারণে এলাকার বেকার ও কর্মহীনরা কাজ পাবে বলে আনন্দে উদ্বেলিত চিলাহাটি সহ নীলফামারীবাসী। আমাদের এলাকার অনেক ছেলের বেকারত্ব দূর হবে, এলাকার অনেক উন্নতি হবে, আমাদের অনেক ব্যবসা বাণিজ্য অনেক বেড়ে যাবে। চিলাহাটি দিয়ে রেল যোগাযোগ হলদিবাড়ি ইন্ডিয়া স্থলবন্দর, যেটা তো আমাদের চিলাহাটিবাসীর সবচেয়ে বড় পাওয়া আমরা পেতে যাচ্ছি। শুধু চিলাহাটি হলদিবাড়ি নয়, এ রেলপথে ঢাকা শিলিগুড়ি, কলকাতা শিলিগুড়ি ও খুলনা শিলিগুড়ি রুটে ট্রেন চলাচল করবে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যে বৈঠক হচ্ছে, এই বৈঠকের মাধ্যমে আমাদের এই রেল যোগাযোগ যেটা ব্যবস্থা, এটি উদ্বোধন হতে যাচ্ছে। ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবসে আমরা যাতে যাত্রীবাহী ট্রেন আমরা ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত আমরা যাতে অপারেট করতে পারি, আমরা এখানে চলাচলের জন্য ব্যবস্থা করতে পারি, সেটিরও পরিকল্পনা আমাদের হাতে আছে। রেলকে সাশ্রয়ী, আরামদায়ক ও নিরাপদ যোগাযোগ মাধ্যম হিসেবে গড়ে তুলতে রেলপথ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানান রেল সচিব। প্রধানমন্ত্রী চাচ্ছেন যে আমরা রেলটাকে একটি সাশ্রয়ী, আরামদায়ক এবং নিরাপদ যোগাযোগ মাধ্যম হিসেবে সাধারণ মানুষের জন্য গড়ে তুলি। চিলাহাটি রেল স্টেশন থেকে সীমান্ত পর্যন্ত ব্রডগেজ এবং ২.৩৬ কিলোমিটার রেলপথের লুপলাইন নির্মাণে বাংলাদেশ সরকারের ব্যয় হয়েছে ৮০,১,৯৪,০০০ টাকা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় দেশে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ১,৬৩২ জন। গত কয়েকদিনের তুলনায় মৃত্যু আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। এতে স্বস্তির কিছু নেই, বরং সাধারণের অসচেতনতায় শীতে সংক্রমণ বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞ চিকিৎসকদের। বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৪০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয় ১৭,০২৫ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১,৬৩২ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯.৫৯। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪,৯৫,৮৪১ জন। করোনায় মারা যাওয়া ২৭ জনের মধ্যে পুরুষ ২৩ ও নারী ৪ জন। মোট প্রাণহানি ৭,১৫৬ জনের। চিকিৎসকরা বলছেন, এই শীতে করোনা বিস্তারের পাশাপাশি অনেকেই ডেঙ্গু আক্রান্ত হয়ে জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। এছাড়া সময়মতো চিকিৎসকদের কাছে যেতে গড়িমসিও করছেন অধিকাংশ মানুষ। করোনায় আক্রান্ত হওয়ার পরে মানুষ গিয়ে হাসপাতালে শরণাপন্ন হচ্ছে না। হাসপাতালে শরণাপন্ন না হওয়ার কারণে নীরবে অক্সিজেন কমে যাচ্ছে। যখন তারা হাসপাতালে শরণাপন্ন হচ্ছে, ততক্ষণে ডাক্তাররা খুবই বিপদের মধ্যে থাকছে, কারণ তাদের অক্সিজেনের পরিমাণ এত কম থাকছে যেখান থেকে রোগীকে আর বাঁচিয়ে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। এই শীতে এইবারে অদ্ভুত একটি ব্যাপার হলো, করোনার সাথে ডেঙ্গু ভাইরাস দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নতুন করে সুস্থ হয়েছেন ২,৬২২ জন করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থ ৪,২৯,৩৫১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬.৫৯%। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ট্রলারডুবির দুদিন পরও মা আর পরিবারের ৩ শিশুকে খুঁজে পাননি মাদ্রাসার শিক্ষক ওমর ফারুক। ট্রলার নিয়ে নিজে চষে বেরিয়েছেন মেঘনা। শেষবারের মতো দেখতে চান তাদের মুখ। শিশু 2 সন্তানকে হারিয়ে নদীর পাড়ে নির্বাক বসে আব্দুল কাদের। এদিকে এ ঘটনায় এখনও নিখোঁজ অন্তত 8 জন। মা জাকিয়া বেগমের ইচ্ছে ছিল ভাইয়ের মেয়ে তাসলিমার শ্বশুর বাড়ি দেখার। তাতে বাধা দিয়েছিলেন ছেলে ওমর ফারুক। তবে মায়ের আবদারের কাছে শেষ পর্যন্ত হার মানেন তিনি। পরে সেখানে যেতে 3 নাতি নাতনিকেও সঙ্গে নিয়েছেন জাকিয়া। কথা ছিল ফিরবেন শিগগিরই। তবে
সবাই হারিয়ে গেছে প্রমত্তা মেঘনায়। মা ও সন্তান হারিয়ে দেশেহারা ওমর ফারুক বারবার ছুটে আসছেন মেঘনার তীরে। প্রার্থনা একটাই, জীবিত না হোক, নিথর দেহগুলো একবার ছুঁয়ে দেখবেন। আমি বলি আমরা ওখানে যাওয়ার দরকার নাই, আমি জীবনে কখনো যাই নাই, আমার শেষ দেখা একটু দেখে আসি। অপেক্ষা করছি, মার লাশটা খুঁজে পাইতেছি না। যতক্ষণ পর্যন্ত মার লাশ পাবো না ততক্ষণ পর্যন্ত আমি সাগরে আছি। অগ্রহায়ণে সূর্য দিগন্তে ঢলে পড়লেও ফিরতে সাহস পাচ্ছেন না ফারুকের ভাই কাদের। মঙ্গলবারের ট্রলার ডুবিতে মায়ের সঙ্গে তিনি হারিয়েছেন 2 শিশু সন্তান হাসান ও নুরুন নাহারকে। এখানে আমার আম্মা আছে, আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, আমার 2টা ভাগ্নি আছে। ওনাদেরকে না পাওয়া পর্যন্ত আমরা বাসায় যাবো কি করে? আর বাসায় আমাদের কি আছে? আমাদের তো যা আছে তার দূরে নদীতে আছে। বছর 8 আগে তাদের বসত বাড়িঘর কেড়ে নেয় মেঘনা। এবার এর খরস্রোতে স্বজন হারিয়ে নির্বাক 2 ভাই কাদের ও ফারুক। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাতক্ষীরার গদাঘাটায় ফেলে রাখা বোমা বিস্ফোরণে কলেজ ছাত্র ইউনুস আলীর বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে গদাঘাটা এলাকায় বাগানে খেজুরের পাতা সংগ্রহ করতে যান ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের 3য় বর্ষের ছাত্র ইউনুস হোসেন। এ সময় বোমা সদৃশ জিনিস দেখতে পেয়ে নাড়াচাড়া করেন। এক পর্যায়ে বোমাটির বিস্ফোরণ ঘটে, এতে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়াও বোমার স্প্লিন্টারে ক্ষতবিক্ষত হয়েছে শরীরের বিভিন্ন অংশ। তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি ক্লিনিকে ও পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোমার উৎস ও বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ। নির্জন এলাকা, হয়তো কোনো দুর্বৃত্ত তারা কোনো তাদের একটা অপরাধের কৌশল হিসাবে ওখানে আনাগোনা হয়তো কখনো ছিল। এই সময় বা কাউকে তারা অ্যাটাক করবে বা কারোর সাথে কারোর কোনো পরিকল্পনা করে এখানে অবস্থান করছিল, ওই মুহূর্তে হয়তো এটা ওইখানে পুড়ে যেতে পারে, এরকমটাই আমি ধারণা করতেছি। তবে আমরা এই বিষয়ে তদন্ত করতেছি। বিজয়ের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসার ভিন্ন ধর্মী প্রকাশ দেখালেন এক কৃষক। যে জমির সঙ্গে জড়িয়ে আছে জীবনের সমান ভালোবাসা, সেই জমিতেই তিনি ফুটিয়ে তুলেছেন বঙ্গবন্ধুর প্রতিকৃতি। শস্যক্ষেত্রকে ক্যানভাস বানিয়ে সেখানে জাতির পিতার প্রতিকৃতির পাশাপাশি তিনি ফুটিয়ে তুলেছেন স্মৃতিসৌধ, নৌকা, শাপলা ও মুজিববর্ষ। নান্দনিক শিল্পকর্মটির নির্মাতা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুল কাদির। ঈশ্বরগঞ্জের সাধারণ একজন কৃষক আব্দুল কাদির শিল্পী বা অনন্য প্রতিভাশালী হিসেবে পরিচিতি না থাকলেও জাতির পিতার প্রতি অসামান্য ভালোবাসা থেকে তিনি গড়েছেন অনন্য কীর্তি। চাষাবাদের জন্য ব্যবহৃত ৩৫ শতক জমিতে শাকসবজির আবাদ করে তিনি তৈরি করেছেন বঙ্গবন্ধুর প্রতিকৃতি। সরিষা ও লাল শাকের সাহায্যে পরম মমতায় তিনি এঁকেছেন মুজিব শতবর্ষ, স্মৃতিসৌধ, শাপলা ও নৌকার লোগো। বীজগুলো গজানোর পর দৃশ্যমান হয়ে উঠেছে এসব প্রতিকৃতি। অনন্য এই শিল্পকর্ম দেখতে প্রতিদিনই কাদিরের জমিতে ভিড় করছেন শত শত মানুষ। শিল্পকর্মটি যেন দর্শনার্থীরা ভালোভাবে দেখতে পারেন, সেজন্য বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার। ব্যতিক্রমী এই শিল্পকর্ম দেখে মুগ্ধ দর্শনার্থী এবং গ্রামবাসী। এখানে আমার খুব ভালো লাগছে। কালকে আম্মু ফেসবুকে আমাদেরকে দেখে বলল যে এটা এই চিত্রকর্মটা খুব সুন্দর, পর থেকে আমাদের মনে ইচ্ছে জাগলো যে আমরা এটা আজকে সকালে দেখতে আসব। শাকসবজি দিয়ে যে এভাবে বঙ্গবন্ধুকে ফুটিয়ে তোলা যায় তা দেখে আমি আসলে অভিভূত। বাড়ি দেখলাম, বন্ধু ছবি দেখলাম, আমাদের খুব সুন্দর লাগিল, আমরা খুব আনন্দ হয়ে গেলাম। মুজিববর্ষে চলমান ভাস্কর্য বিতর্কের মধ্যে বঙ্গবন্ধুর চেতনা জাগ্রত রাখতেই ফসলের মাঠে তার প্রতিকৃতি এঁকেছেন কৃষক কাদির। জানান, এর মাধ্যমেই বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন তিনি। ফসলাদির হয়তো একটু ক্ষতি হয়েছে, এতে আমার দুঃখ যায় না, দুঃখ আসে না, কারণ আমার সবচেয়ে বড় পাওয়া, বড় চাওয়া হচ্ছে আমি মুজিবকে ভালোবাসি, আর মুজিবকে ভালোবেসে আমার এই চিত্রাঙ্কনগুলি করেছি। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ধর্মান্ধ গোষ্ঠীর অপপ্রচারের মধ্যেই কাদিরের শিল্পকর্মকে ব্যতিক্রমী প্রতিবাদ বলছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। যারা ভাবতেছে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙলেই এদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়া হবে,
কিন্তু এটার এই বহিঃপ্রকাশ বা এটারই প্রতিবাদ আমি মনে করব যে এই দেশের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষের অন্তরে কতটুকু মিশে আছে এটারই বহিঃপ্রকাশ। কৃষি জমিতে প্রতিকৃতি ফুটিয়ে তুলে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের এমন ঘটনা বিরল বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। সুন্দর একটি ক্যানভাস এই আমাদের প্রদর্শনী প্লটে ফুটিয়ে তুলেছেন। এই জন্য আমরা কৃষি বিভাগ গর্বিত। বঙ্গবন্ধু কৃষি পদকের জন্য আগামী বছর তার নাম প্রস্তাবনা প্রেরণ করব। এই শিল্পকর্মের মাধ্যমে কৃষক কাদিরকে মানুষ নতুনভাবে চিনতে পারবে বলে মনে করছেন স্থানীয়রা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। সাথে থাকার জন্য ধন্যবাদ।